আসসালামু আলাইকুম। আমরা বর্তমান সময়ে ২-১ দিন ধরে একটা বিষয় খুবই বিশ্ব গণমাধ্যমে উঠে আসতেছে। সেটা হচ্ছে যে কয়েকটি রাষ্ট্রের মধ্যে বর্তমানে একটা খেলা চলতেছে। সেটা হচ্ছে যে শুল্ক আরোপ খেলা। তো এর এক পক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র আর আরেক পক্ষ হচ্ছে মেক্সিকো, কানাডা, চীন ও আরো কয়েকটি রাষ্ট্র। তো প্রথমত যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন, তখনই কিন্তু সাথে, সাথে এই কয়েকটি রাষ্ট্রের উপর শুল্ক আরোপের ঘোষণা তিনি দিয়ে রেখেছেন। যেমন মেক্সিকোর উপর 25%, কানাডার উপরে 25% এবং চীনের উপর 10% তিনি শুল্ক আরোপ করেছেন। অর্থাৎ এই ৩ দেশ থেকে যদি পণ্য আমদানি করা হয়, তাহলে সেগুলোর উপরে এই হারে এই শুল্ক আরোপ করা হয়েছে, এমনটাই তিনি সেখানে ঘোষণা দিয়েছেন। আর সেটা কিন্তু তখন মানুষ হালকাভাবে নিল। এখন কিন্তু সেটা অনেকটাই গুরুত্ব সহকারে নিচ্ছে প্রত্যেকটা রাষ্ট্র। আর কারণ হচ্ছে কি, এই গত মঙ্গলবার থেকে কিন্তু সেই ঘোষণাটা কার্যকর হওয়ার কথা ছিল। তো হয়তোবা এখন শুরু হয়ে গেছে। তো তার প্রেক্ষিতে কিন্তু আবার এখন কানাডা, মেক্সিকো বা চীনও কিন্তু পাল্টা একটা পদক্ষেপ নিচ্ছে। তো যেমন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো কিন্তু গত মঙ্গলবারই কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে এই যুক্তরাষ্ট্রের উপরও তারা কিন্তু 25% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রেও এই কানাডা কিন্তু 25% শুল্ক আরোপ করেছেন। তার মোট মূল্য হচ্ছে 155 বিলিয়ন কানাডিয়ান ডলার। আর তার মধ্যে 30 বিলিয়ন কানাডিয়ান ডলার কিন্তু ওই মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে এবং বাকি 125 বিলিয়ন কানাডিয়ান ডলার সেটা কিন্তু আরো 21 দিন পরে কার্যকর হওয়ার কথা রয়েছে। আর অন্যদিকে হচ্ছে যে মেক্সিকো কিন্তু এই যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে। তার ফলে হচ্ছে কি, যুক্তরাষ্ট্র থেকে আমদানি সকল পণ্যের উপর মেক্সিকো কিন্তু 25% শুল্ক আরোপ করেছে। আর এর পাশাপাশি চীন কিন্তু প্রথম দিকে এটা কতটা গুরুত্ব না দিলেও মঙ্গলবার এসে কিন্তু তারা কিন্তু এই যে চীনের বাণিজ্য মন্ত্রী, তিনি কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তারা কিন্তু একটা পাল্টা ব্যবস্থা নিবে। হয়তোবা তারাও এরকম কিছু পরিকল্পনা করতেছে যেটা যুক্তরাষ্ট্রের উপরে শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। তো গত মঙ্গলবারে কিন্তু এই যখন ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে 10% শুল্ক আরোপ করা হবে, তো সেটার সাথে কিন্তু আরো 10% যুক্ত করে এখন মোট 20% শুল্ক আরোপ করা হবে চীনের পণ্যের আমদানির উপরে। আর তার প্রেক্ষিতে কিন্তু আবার চীনও পাল্টা ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে। সেটা হচ্ছে যে চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপরে 15% শুল্ক আরোপ করেছে। আর সেগুলো হচ্ছে বেশিরভাগই কৃষি এবং খাদ্যের উপরে। তাছাড়া যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থার রপ্তানি ও বিনিয়োগের উপরও সেই শুল্কটা আরোপ করা হয়েছে, এমন একটা প্রতিবেদন উঠে এসেছে ওই এনডিটিভির প্রতিবেদনে। তো এর বাইরে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু যদিও এদিকে শুল্ক আরোপের একটা খেলা মেতেছেন, কিন্তু অন্যদিকে আবার সে একটা ভালো কাজ করতেছেন। বিশেষ করে তাদের একটা প্রতিদ্বন্দ্বী একটা পরাশক্তি, সেটা হচ্ছে রাশিয়া। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিন্তু রাশিয়ার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতেছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু গতকালকে একটা ঘোষণা দিয়ে বসেছেন তাদের একজন কর্মকর্তা। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা ছিল সেগুলোকে শিথিল করার জন্য ইতিমধ্যে একটা খসড়া সম্পন্ন করে ফেলেছে। এখন সেটা হয়তো খুব দ্রুত এটা সিনেটে অনুমোদন দিবে। তার মানে হচ্ছে যে এই রাশিয়ার উপর যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেগুলো হয়তোবা কিছুটা হলেও শিথিল করা হবে, এমনটাই সেখানে ইঙ্গিত পাওয়া গেছে। তবে একটা কথা কি, রাশিয়াকেও তিনি মানে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের নীতি থেকে বাদ দেয়নি এবং রাশিয়াকে কিন্তু এখন অনেকটাই কাছে টানতেছে। কারণ রাশিয়ার সাথে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে দূতাবাস পুনরায় চালু করা হবে এবং বাণিজ্য যে নীতিগুলো সেগুলো তারা পুনরায় স্থাপন করবে। অর্থাৎ রাশিয়াকে কিন্তু অনেকটাই কাছে টানতেছে এবং ইউক্রেন এই যে সংঘাত সেটা কিন্তু রাশিয়াকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সেটা এই ট্রাম্প প্রশাসন খুব দ্রুতই সমাধান করবে। আর এর বাইরে কিন্তু রাশিয়াকে আরেকটা কাজে যুক্তরাষ্ট্র কাছে টানতেছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যেন ইরানের সাথে একটা বৈঠক করা হোক। সেই বৈঠকে ইরানের যে পারমাণবিক কর্মসূচি এবং এই মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন গোষ্ঠী রয়েছে বা যুক্তরাষ্ট্রের উপরে বিভিন্ন সময় বিভিন্ন হামলা বা বিভিন্ন ধরনের করে আর কি, হামলা করে বা বিভিন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তো সেই গোষ্ঠীগুলো কিন্তু মদতদাতা আবার ইরান বা ইরান সমর্থনে সেই গোষ্ঠীগুলো কিন্তু এই কাজগুলো করে। তো সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইরানের সাথে একটা বৈঠক করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই বৈঠকটা করতে চাচ্ছেন রাশিয়ার মধ্যস্থতা। তো এই জিনিসটা আবার তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিন্তু পুতিনের সাথে যখন কথা বলছেন তখনই কিন্তু এই ফোন আলাপে এই কথাটা তিনি সেখানে প্রস্তাব দিয়ে রেখেছেন এবং ইতিমধ্যেই সেই প্রস্তাবে সমর্থন করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো রাশিয়াও কিন্তু সেই সমর্থনে এই যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সাথে একটা বৈঠক করবে, সেখানে মধ্যস্থতা করবে রাশিয়া। এর বাইরে আসলে এই যে যখনই যে
যুক্তরাষ্ট্র যখন এই যে গতকালকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করতেছে, তার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে এই হোয়াইট হাউসে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটা বাকবিতণ্ডা হয়েছিল, তারপর পরে কিন্তু ইউক্রেনের প্রতি অনেকটা ক্ষিপ্ত ছিল ডোনাল্ড ট্রাম্প, আর তার প্রেক্ষিতে কিন্তু মনে হচ্ছে যে এই শিথিলতা, এই নিষেধাজ্ঞাটা শিথিল করতেছে। তো এরপরে আবার কিন্তু ইউক্রেনেরও একটু নেড়ে চড়ে বসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিন্তু গতকালকে সেই বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ইউক্রেন সংঘাত বন্ধের জন্য ট্রাম্প প্রশাসন যে পদক্ষেপ নেবে সেগুলোর সাথে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে এখনো সেই যে একটা খনিজ সম্পদের চুক্তি হওয়ার কথা ছিল, সেটাও তিনি করার জন্য এখনো প্রস্তুত রয়েছেন। তো তার মানে বোঝা যাচ্ছে হয়তোবা খুব শীঘ্রই একটা ইউক্রেন সংঘাত নিয়ে একটা আলোচনা হবে এবং সর্বশেষ হয়তোবা একটা চুক্তিতে সেখানে একমত হবে। যদিও রাশিয়া একটু কড়া শর্ত দিয়ে রেখেছে, মানে রাশিয়া বলছে যে যে এলাকাগুলো দখল করেছে সেগুলা তারা মানে তাদের আয়ত্তে থাকবে, বিশেষ করে লোহানেস্ক, দনেস্ক, খেরসন এবং জাপোরিজিয়া, এই 4টা এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি এই নেটোর সদস্যপদ থেকে দূরে সরে আসতে হবে ইউক্রেনকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ইউক্রেন যে সরকার, সেটা তারা অবৈধ হিসাবে সেখানে সরকার ভেঙে দিতে হবে। তো এটা হয়তো একটু ব্যতিক্রম, কিন্তু বাদ বাকিগুলো সবই ঠিক থাকবে। এর বাইরে আমরা যদি দেখি যে গতকালকে ইউরোপিয়ান প্রেসিডেন্ট বন্দার, তিনি কিন্তু এই তার এক নেটোর এক সম্মেলনে ব্রাসেলসে, তখন তিনি কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বন্দার, তিনি একটা প্রস্তাব রেখেছেন যে ইউক্রেন এবং ইউরোপের নিরাপত্তার জন্য 842 বিলিয়ন ডলারের একটা সহযোগিতার জন্য তিনি একটা সেখানে প্রস্তাব দিয়েছেন। আর ইতিমধ্যেই সেই প্রস্তাবটা আবার এই ইউরোপীয় ইউনিয়নের 27টা রাষ্ট্রপ্রধানের কাছে চিঠির মাধ্যমে পাঠানো হয়েছে, এবং তিনি চাচ্ছেন যে সেই 842 বিলিয়ন ডলারের মধ্যে 800 বিলিয়ন ডলার ইউক্রেনের জন্য মানে প্রস্তাব পাশ করবেন এবং ইউক্রেনকে সেটা সহায়তা করবেন। আর এর বাইরে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে গাজা নিয়ে কিন্তু এই মিশরে একটা বৈঠক করেছে, সেখানে বলা হচ্ছে যে গাজাবাসীদের জন্য একটা স্থায়ী ঠিকানা বা পাশাপাশি তাদের যে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে সেগুলো পুনঃস্থাপন বা গাজাকে পুনর্গঠন করার জন্য মিশরে একটা বৈঠক করেছে মিশর বা কয়েকটা আরব রাষ্ট্র। তো তার প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা রয়েছে সেখানে কিন্তু একটা সমর্থন চেয়েছে এবং সেখানে একটা তহবিল গঠন করার জন্য তারা একটা উদ্যোগ নিয়েছে। আর সেই উদ্যোগের পরে কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কিন্তু ইতিমধ্যে সাড়া দিয়েছে, আর এটার আবার কিন্তু নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তো আসলে বোঝা যাচ্ছে ইসরায়েল কোনোভাবে চাচ্ছে না যেন এই গাজাকে পুনরায় মানে সুন্দরভাবে গড়ে উঠুক বা পুনর্গঠন হোক, সেটা ইসরায়েল কোনোভাবে চাচ্ছে না। তবে সৌদি আরব কিন্তু কালকে আরেকটা কড়া বার্তা দিয়েছে ইসরায়েলকে, সেটা হচ্ছে যে ফিলিস্তিনির স্বাধীনতা যদি কেউ হরণ করে তার এটা কোনোভাবেই সৌদি আরব মেনে নেবে না। অর্থাৎ সৌদি আরব কিন্তু এখনো অন্য রয়েছে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক তারা করবে না। এর বাইরে কিন্তু আমরা দেখলাম যে গতকালকে পাকিস্তানে একটা সেনানিবাসে একটা কিন্তু আত্মঘাতী হামলা হয়েছে। তো পাকিস্তানের শহর খাইবার খাইতুন বান্নু শহর সেনানিবাসে একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সেখানে কিন্তু প্রায় 12 জন নিহত হয়েছে এবং আরও 30 জন আহত হয়েছে, এমন একটা খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। তো আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে যদিও শুল্ক আরোপের খেলা মেতেছেন, কিন্তু বিপরীতে তিনি আবার মধ্যপ্রাচ্যে গাজা এবং এই ইউরোপে যে ইউক্রেন সংকটটা নিয়ে খুবই দ্রুত একটা সমাধানের কাজ করতেছেন। আশা করি এটা খুব দ্রুত একটা সমাধান আসবে। তো দেখি কি হয়। তো আমরা এরকম আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।